আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে সোশ্যাল কমিউনিকেশন। সোশ্যাল কমিউনিকেশনের আন্ডারে বেশ কয়েকটা লেকচার আছে। আজকের লেকচারটা ইন জেনারেল সোশ্যাল কমিউনিকেশনসের কিছু টিপস নিয়ে। সোশ্যাল কমিউনিকেশন কি? আমরা সামাজিক জীব, মানুষ সামাজিক জীব। সমাজে বসবাস করতে গেলে আমাদের প্রতিনিয়ত অনেকের সাথে যোগাযোগ রক্ষা করতে হয়। এখন এই যে যোগাযোগ রক্ষা করি, এই যোগাযোগ রক্ষা করার নিয়মটা আমরা কখন কোথায় শিখি? ছোটবেলা থেকেই শিখি, পরিবারে শিখি, স্কুল কলেজে শিখি। আস্তে আস্তে যখন আমাদের কাজের পরিধি বাড়ে, কাজের অঙ্গনেও কীভাবে আমরা প্রপারলি কমিউনিকেট করতে হয় শিখি। কিন্তু আমার মনে হয়েছে অনেক কিছুই আমরা শিখি, আবার অনেক কিছু ভুলে যাই, অনেক কিছু আমরা ইগনোর করতে শুরু করি। অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা কমিউনিকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমরা ভুলে যাই, সেগুলোই আমি আজকে আসলে আপনাদের মনে করিয়ে দেবো। আমি যা বলছি তা নতুন কোনো কথা না, আপনারা জানেন। কিন্তু আমার মনে হয় আমাদের সামাজিক প্রেক্ষাপটে এই কথাগুলো যদি আবার নতুন করে আমরা শুনি বা শিখি, তাহলে জীবনটা সহজ হবে। একটা উদাহরণ দেই। অনেক সময় হয় কি, আমরা ভুলে যাই যে অনেক বছর ধরে একটা সম্পর্ক তৈরি হয়েছে, একটা ভুল বোঝাবুঝি, একটা মনোমালিন্য, একটা রূঢ় কথাতে সেই সম্পর্কটা ভেঙে যায়। আমরা কি চাই সেরকম ঘটনা ঘটুক? আমাদের পরিবারে সেরকম ঘটনা ঘটুক আমরা চাই না, আমাদের কাজের ক্ষেত্রেও সেরকম ঘটনা ঘটুক আমরা চাই না। এই কারণে আজকের টিপসগুলো যদিও শুনে মনে হতে পারে খুবই কমন সেন্স, কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ। একটু মন দিয়ে শুনবেন। নাম্বার 1, প্রথম যে পয়েন্টটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে মানুষকে সম্মান প্রদর্শন করতে হবে। আপনার মনে হতে পারে যে এটা তো আসলে খুব কমন একটা কথা, কিন্তু একটু চিন্তা করে দেখেন তো, আমরা কি সত্যি সত্যি কাজটা করি? আমি যদি গ্রিটিংস নিয়ে কথা বলি, আমাদের যখন কারোর সাথে দেখা হয় আমরা গ্রিট করি। আমরা অবচেতন মনেই বেশিরভাগ মানুষ যে কাজটা করি, যাকে গ্রিট করছি তিনি কে আমার চেয়ে বয়সে বড় কি ছোট, সামাজিক অবস্থানে আমার চেয়ে উপরে না নিচে, এগুলো আমরা অজান্তেই চিন্তা করে কিন্তু আমরা গ্রিট করি। কাকে আমরা কিভাবে সালাম দেব, কার সাথে দেখা হলে কি আমরা দাঁড়িয়ে যাব না বসেই থাকবো, এই ব্যাপার যদি খেয়াল করেন দেখবেন যে আমরা সব সময় অপর মানুষটাকে জাজ করছি। আমার যেই আপনাদের প্রতি অনুরোধ থাকবে, অ্যাডভাইস থাকবে, সেটা হচ্ছে আপনারা সবাইকে একভাবে সম্মান দেবেন। আপনি যেভাবে সম্মান এক্সপেক্ট করেন সেভাবেই আপনি মানুষকে সম্মান দেবেন। হতে পারে সেই মানুষটা আপনার চেয়ে বয়সে ছোট হতে পারে, কোনো সমস্যা নেই তো তাকে সম্মান জানাতে। সো প্রথম কথা হচ্ছে, কমিউনিকেশনটা যদি আপনি সুন্দর করতে চান, সবাইকে আপনার সম্মান দিতে হবে, এবং তার শুরুটা হবে গ্রিটিংস থেকেই। দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে কাউকে অপমান না করে কথা বলা। আপনি যদি চান যে যেই মানুষটার সাথে আপনি কথা বলছেন তার সাথে সম্পর্কটা বজায় থাকুক, এটা একদম প্রথম শর্ত। কখনো কাউকে অপমান করে কথা বলবেন না। আমরা মাঝে মাঝে যখন কারোর উপরে রাগ হয়ে যায় তখন হয়তো অপমান করে কথা বলে ফেলি, কিন্তু আসলে আমি সেই সেন্সে কথাটা বলছি না। আমি যে সেন্সে কথাটা আপনাদের বলতে চাই সেটা হলো, আমরা মানুষেরা অনেক সময় দাম্ভিক হয়ে যাই। সেটা হতে পারে সামাজিক অবস্থানের কারণে, অর্থবিত্ত বৈভবের কারণে আমি নিজেকে অনেক বড় ভাবতে শুরু করি, অথবা জ্ঞানে গরিমায় আমি হয়তো অনেক নিজেকে বড় ভাবি। সে কারণে যার সাথে কথা বলছি তার সাথে কথা বলার সময় আমার দম্ভটা প্রকাশ পেয়ে যায়। এর কারণে আমরা যখন কথা বলি আমরা হয়তো বুঝতেই পারছি না আমরা তার সাথে যখন কথা বলছি তাকে অপমান করে আসলে কথা বলছি। ইংরেজি ভাষায় একটা শব্দ আছে, কন্ডেসেন্ডিং, মানে কাউকে ছোট করে কথা বলা। আমি হয়তো বুঝতে পারছি না, কিন্তু আমার কথায় প্রকাশ পাচ্ছে যে তুমি আসলে জ্ঞানে গরিমায় আমার চেয়ে অনেক নিচে, তুমি তো বুঝতে পারছো না আমি কিছু কি যা বলছি। এভাবে আমরা কথা বলি। আমি দু ধরনের উদাহরণ দিচ্ছি। একটা হচ্ছে, আপনি যদি অর্থবিত্ত বৈভবে বড় হয়ে যান, আপনার মাঝে এটা চলে আসে, আপনি ব্যাপারটা বুঝতে পারেন না। তখন আপনি যার সাথে কমিউনিকেট করছেন তিনি আসলে আপনার সাথে কমিউনিকেট করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, আপনি অজান্তেই তাকে আসলে অপমান করে কথা বলে ফেলছেন হয়তো। যেরকম আমি দেখেছি অনেকে যারা অর্থবিত্ত বৈভবে বড় হয়ে যায়, তারা আসলে এমন এমন বিষয় নিয়ে কথা বলেন যেটা হয়তো তার কাছে মনে হয় নর্মাল, কিন্তু যার সাথে কথা বলছেন তার হয়তো শুনে খারাপ লাগছে। ধরুন আপনার বন্ধুদের সাথে, স্কুলের বন্ধুদের সাথে কথা বলছেন এবং আপনি বিদেশে যাওয়ার ট্রিপ নিয়ে অনেক বেশি কথা বলছেন এবং বন্ধুদের বলছেন চল এখানে যাই, চল ওখানে যাই, কিন্তু আপনি হয়তো খেয়াল করছেন না আপনাদের বন্ধুদের গ্রুপে একজন হয়তো আছেন, তিনি এই কথায় কষ্ট পাচ্ছেন, কারণ তিনি হয়তো ভাবছেন যে আমার বাবা মা তো আসলে অর্থনৈতিকভাবে এমনভাবে সচ্ছল না যে আমাকে কথায় কথায় বিদেশে যাওয়ার জন্যে আসলে যেই ফান্ডটা সেটা তারা দেবেন। আপনি হয়তো ব্যাপারটা খেয়ালই করছেন না, আপনার ব্যাপারটা খুব ন্যাচারালি আসছে, কিন্তু যিনি শুনছেন তার কিন্তু খারাপ লাগছে। সো সবসময় মনে রাখবেন,
অর্থ, বিত্ত এবং জ্ঞান, এই দুটো কথা আমি বলছি। এর কারণে মানুষের মাঝে এক ধরনের অহমিকা চলে আসে এবং সে বুঝতে পারে না যে সে যার সাথে কথা বলছে তার জায়গায় হয়তো শুনতে কথাটা খারাপ লাগছে। তো সবসময় মনে রাখবেন, বিনয়ী হবেন এবং যার সাথে কথা বলছেন তার সামাজিক অবস্থানটা ভেবে যেন আপনি কথা বলেন, তাকে যেন কোনোভাবে মনে না করতে হয় যে আপনি তার সাথে অপমান করে কথা বলছেন। সোশ্যাল কমিউনিকেশনের থার্ড যে টিপসটা আমি আপনাদের আজকে শেয়ার করতে চাই সেটা হচ্ছে কিভাবে অনুরোধ করবেন। ধরেন আপনার সাথে কলিগ কেউ আছেন এবং আপনি চান তিনি আপনার হয়ে কিছু একটা করুক, আপনি কিভাবে বলবেন? আপনি কি বলবেন যে এই কাজটা করো তো, নাকি বলবেন যে এই কাজটা কি আমাকে একটু করে দেবেন? দুটো কথার মধ্যে কিন্তু বিস্তর ফারাক। এটা আসলে ইংরেজি ভাষায় বোঝালে সুন্দর, ক্যান ইউ প্লিজ ডু দিস ফর মি, এভাবে একভাবে বলা যায়, আর বলা যায় ডু দিস অর গেট দ্যাট কফি অর সামথিং। এখন হতে পারে সে আপনার সাবঅর্ডিনেট, সে আপনার অ্যাসিস্ট্যান্ট, আপনি বলতে পারেন যে কফি নিয়ে আসো। এই কথাটা বলা অসুবিধার কিছু নেই, কিন্তু আপনি যদি বলেন প্লিজ একটু কফিটা নিয়ে আসবেন, প্রথমত আপনি আপনার সাবঅর্ডিনেটকেও আপনি করে বললেন, প্লিজ বললেন এবং আনার পরে থ্যাংক ইউ বললেন। এই যে ছোটোখাটো বিষয়, অনুরোধ করার যে নিয়মটা, এটা যদি সুন্দরভাবে পালন করি সম্পর্কটা কিন্তু খুবই রেসপেক্টফুল হয়, সুন্দর হয়। আপনি যদি দিনের পর দিন এভাবে মানুষকে বলেন যে অর্ডার করে কথা বলেন, তখন হবে কি ওই মানুষটার সাথে আপনার এক ধরনের দূরত্ব তৈরি হয়ে যাবে। সো আপনাকে বুঝতে হবে আমি সোশ্যাল সেটিংয়ে কখনোই কাউকে যখন কিছু করতে বলবো সেটা যেন অনুরোধের ভাষায় বলি, আদেশের ভাষায় না বলি। হ্যাঁ, আমি হয়তো এমন একটা অবস্থানে আছি যেখানে আমি হয়তো আদেশ করতে পারি, কিন্তু যদি লং টার্মে আপনি একটু সুন্দর সুস্থ সম্পর্ক বজায় রাখতে চান মানুষের সাথে, তাহলে একটু অনুরোধ করে কথা বলা শিখতে হবে। কথার মাঝে থ্যাংক ইউ, প্লিজ এই শব্দগুলো আনতে হবে। এই কথা সূত্রে আরেকটা কথা বলতে চাই, আমরা যখন কারো কাছ থেকে সার্ভিস নেই, আমাদের কালচারে কিন্তু থ্যাংক ইউ বলার রীতিটা একটু কম। আমরা যারা পাশ্চাত্যের জীবনধারা থেকে ভালো কিছু নিতে চাই, আমরা কিন্তু এই জিনিসটা নিতে পারি। যেই সার্ভিসটা একজনের দেওয়ার কথা তিনি তো ওটা দেবেনই, সেটা আমি জানি, কিন্তু থ্যাংক ইউ বললে হয় কি, তিনি যে সার্ভিসটা দিচ্ছেন, প্রতিদিন তো অনেককেই দিচ্ছেন, ও একটা ছোট্ট থ্যাংক ইউ, একটা স্মাইলে কিন্তু ওনার দিনটা একটু ভালো যায়। ওনার দিনটা ভালো গেলে কিন্তু উনি নেক্সট কাস্টমার বলেন তাকেও ভালো সার্ভিস দেবেন, অথবা নেক্সট টাইম যখন আপনি যাবেন তখনও কিন্তু আপনি একজন ভালো সার্ভিস পাবেন। তো সবসময় খেয়াল করবেন, যখনই পজিটিভ এনার্জি আপনি দেবেন, পজিটিভ এনার্জি কিন্তু আপনি ফেরত পাবেন। এমন না যে ফেরত পাওয়ার জন্যই আপনি পজিটিভ কাজ করছেন বা পজিটিভ এনার্জি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। এতে হয় কি, পৃথিবীটা আরেকটু সুন্দর হয়। এটা আমার ফিলসফি, আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন, কিন্তু কথাটা এটাই, অনুরোধ করাটা সুন্দর করে করতে হবে, আদেশ কম করতে হবে। সোশ্যাল কমিউনিকেশনের ফোর্থ পয়েন্টটা হচ্ছে আসলে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা মনে হয়। আমরা যখন কথা বলছি, আমরা আসলে কি করছি? তথ্যের আদান প্রদান করছি। যার সাথে আপনি আড্ডা দিচ্ছেন তখনও কিন্তু তথ্যের আদান প্রদানই হচ্ছে। কর্পোরেট সেটিংয়ে আছেন, তথ্যের আদান প্রদান হচ্ছে। তথ্যের আদান প্রদানটা সবচাইতে বেশি হয় সোশ্যাল কমিউনিকেশনে। এখন তথ্যের আদান প্রদানে যেই কথাগুলো আপনার মনে রাখতেই হবে সেটা হচ্ছে, আমি যখন তথ্য দেব সেটাকে সত্য তথ্য দিচ্ছি কিনা। খুবই ইম্পর্টেন্ট, দুটো কারণে। মিথ্যা তথ্য দিলে যাকে আপনি তথ্যটা দিচ্ছেন সেই মানুষটা ওই তথ্যের ভিত্তিতে হয়তো কিছু ডিসিশন নেবেন, ভুল কিছু করে ফেলবেন। দ্বিতীয়ত, পরে যখন ওই মানুষটা জানবেন যে আপনি যে তথ্যটা দিয়েছেন সেটা মিথ্যা ছিল, তখন আপনার প্রতি কিন্তু তার শ্রদ্ধাবোধ একদম কমে যাবে। আপনাদের মাঝে যেই হেলথি কমিউনিকেশন চ্যানেলটা, এটা কিন্তু ব্রেক হয়ে যাবে। আপনি কখনোই চান না আপনার ক্রেডিবিলিটি হ্রাস পাক। হ্যাঁ, মাঝে মাঝে আপনি ভুল তথ্য দিয়ে দিতে পারেন, আপনি মানুষ, আপনার ভুল হতেই পারে, কিন্তু যেই মুহূর্তে আপনি জেনে যাবেন যে আপনি কাউকে ভুল তথ্য দিয়েছেন, আপনার কিন্তু ফলো আপ করা উচিত। আপনার ফোন দিয়ে বলা উচিত, আমি সেদিন এই কথাটা বলেছিলাম, আমি পরে জানতে পারলাম এটা ভুল। সো প্রথমত আমি সত্য তথ্য দেব, বাট ভুল যদি হয়েও যায় আমি কিন্তু সেটা রেকটিফাই করার সুযোগ থাকলে সেটা করব। এটা হচ্ছে তথ্য দেওয়ার ব্যাপারে। তথ্য নেয়ার ব্যাপারে আপনাকে কত ইনফরমেশন প্রতিদিন কত মানুষ দিচ্ছে, এমন যদি ইনফরমেশন কিছু আপনি পান যেটা আপনার মনে হয় খুব ইম্পর্টেন্ট, আপনার প্রথমেই জিজ্ঞেস করা উচিত, আচ্ছা ভাই এটা কোথা থেকে শুনলেন? ধরেন অফিসে কোনো একজন কলিগ বললেন যে জানিস বসের সাথে তো ওই ঘটনা হয়েছে ওইখানে। এখন প্রথম প্রশ্ন আপনি যেটা জিজ্ঞেস করা উচিত, আপনি কিভাবে জানলেন? এটা হচ্ছে আপনার প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা করতেই হবে। ক্রেডিবিলিটি যেরকম আপনার জন্য ইম্পর্টেন্ট, যার সাথে আপনি কথা বলছেন, যার কাছ থেকে আপনি তথ্য নিচ্ছেন, তার ক্রেডিবিলিটিও তো ইম্পর্টেন্ট। সো সে যদি এমন একটা তথ্য দিয়ে দেয় যেটা ভুল, যার ভিত্তিতে আপনি যদি অন্য কাউকে এই কথাটা বলেন অথবা কোনো একটা ডিসিশন নিয়ে নেন, তখন হবে কি আপনি নিজে একটা অপ্রস্তুত পজিশনে পড়ে যাবেন। সো দুটো জিনিস, তথ্য আদান প্রদানের ব্যাপারে আমি সত্য তথ্য দেব, আমি সত্য তথ্য নেওয়ার চেষ্টা করব। 5 নম্বর টিপস, এটা আসলে
এত কমন একটা কথা যে আমরা আসলে সবচেয়ে আগে ভুলে যাই। ছোটবেলায় আমরা শিখেছি পরচর্চা করব না, কিন্তু আমরা আশেপাশে যদি তাকাই, আপনার কি মনে হয় আমরা সবচেয়ে বেশি কি এই কাজটা করি না? আমরা এই কাজটা কিন্তু করি। এখন আমার কথা হচ্ছে, এই কমিউনিকেশন কোর্সে আমি যে যখন এই কথাটা বলছি, আপনাদের কি আসলে কি মাথায় রেজিস্টার করবে? কারণ ছোটবেলা থেকেই তো শুনেছেন, সেটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও শিখেছেন পরচর্চা খারাপ, সামাজিক দৃষ্টিকোণ থেকেও শিখেছেন পরচর্চা খারাপ, তাও তো আমরা প্রতিনিয়ত পরচর্চা করছি। তাহলে একটা ছোট্ট কমিউনিকেশনের কোর্সে এই কথাটা শুনলে কি আপনি বদলে যাবেন? হয়তো সবাই বদলাবেন না, কিন্তু কিছু মানুষ বদলাবেন। সেখানেই হয়তো এই কথাটার সার্থকতা হয়। কি একটা কথা ছোটবেলায় শুনলে আমরা ভুলে যাই, বড় হয়ে আবার শুনলে হয়তো মনে হয় যে না, আসলে এখন তো আমি বুঝি, আমি আমার মেধা বুদ্ধি দিয়ে এই কথাটা তো আসলে আমার মাথায় নেওয়া উচিত, আমার তো এখন পরচর্চাটা করা উচিত না। কেন করা উচিত না? সোশ্যাল কমিউনিকেশনের সবচাইতে বড় ভাইরাস আমি বলবো পরচর্চা করা। আমরা পরচর্চাটা কেন করি এর মূলে যদি যাই, আমরা যেটা হয়, আমরা নিজেকে নিয়ে যেহেতু সুখী নই, আমরা এই কারণে পরচর্চা বেশি করি। এটা আমার পার্সোনাল মতামত, আপনি এগ্রি করবেন কিনা জানি না। সো আপনাকে শুরুতে বুঝতে হবে, আমি যেহেতু পরচর্চা বেশি করছি, তার মানে আমি অন্যকে নিয়ে কেন বিজি আছি, আমি কেন অন্যর খারাপটা চর্চা করছি। তার মানে ওই সময়টা আমি নিজেকে গড়ে তোলার পেছনে ব্যয় না করে আমি অন্যকে নিয়ে ব্যয় করছি। তার মানে আমার মাঝে কিছু একটা দুর্বলতা আছে। এই কথাটাই আসলে আপনার মাথায় বসতে হবে। আপনার বুঝতে হবে আপনার সময় অত্যন্ত মূল্যবান, এটা আপনার জীবন। আপনার এই জীবনটা আপনার নিজেকে উপভোগ করতে হবে, নিজেকে সুন্দর রাখতে হবে, সৌন্দর্য ছড়িয়ে দিতে হবে। আপনি যেই 10-15 মিনিট আরেকজনের সাথে আড্ডা দিচ্ছেন, যেখানে আপনি পুরোটাই পরচর্চা করছেন, আপনি আসলে নিজের ক্ষতি করছেন। এতটুকু যদি আমি আপনাকে বোঝাতে পারি, তাহলে কিন্তু আমি সার্থক। আপনি যতটুকু সময় পরচর্চা করছেন, আপনি নিজের ক্ষতি করছেন, আপনি অন্য কারো ক্ষতি করছেন না। দুটোভাবে ব্যাপারটা বোঝাই। আপনি যার সম্পর্কে খারাপ কথা বলছেন, কোনো না কোনোভাবে এই কথাটা তার কানে যাবে এবং তিনি আপনার শত্রু হয়ে যাবেন এবং তিনিও আপনার ক্ষতি করার চেষ্টা করা শুরু করবেন। এক। দ্বিতীয়ত, আপনি যার সাথে বসে পরচর্চাটা করছেন, তিনি কিন্তু আপনাকে জাজ করছেন। তিনি বলছেন যে এই লোক, তার এই ভদ্রলোকের সম্পর্কে এরকম কথা বলছে, নিশ্চয়ই আমার সম্পর্কে এরকম কথা বলতে পারে। আপনি খেয়াল করেন, আপনি দুটো ক্ষতি করছেন। একটা হচ্ছে যার সম্পর্কে কথা বলছেন, তিনি কোনো না কোনোভাবে জানবেন এটা পৃথিবীতে হবেই এবং তিনি আপনার ক্ষতি করবেন। আরেকটা হচ্ছে যার সাথেই কাজটা করছেন, তিনি হয়তো আপনাকে আসলে বন্ধু ভাবছেন না এই কথার কারণে। এই দুটো তো এক্সটার্নাল ক্ষতি। আরেকটা ক্ষতি হচ্ছে, যেটা শুরুতে বললাম, আপনি আপনার নিজের ভেতরেই ক্ষতিটা করছেন। যেই সময়টা আপনি শুদ্ধ কিছু চিন্তা করতে পারেন, নিজেকে নিয়ে ভাবতে পারেন, পৃথিবীকে নিয়ে একটু পজিটিভ চিন্তা করতে পারেন, সেই সময়টা আপনি অন্যকে নিয়ে পরচর্চা করছেন। সো দিস ইজ নট আ কোর্স অন এথিক্স। আমি কোনো মোরাল হাই গ্রাউন্ড থেকে কথা বলছি না, আমি বলছি কমিউনিকেশন স্টাডিজে এই ব্যাপারটা অসম্ভব ইম্পর্টেন্ট। সো আমাকে কাঠগড়ায় দাঁড় করাবেন না যে আমি আপনাদের এথিক্স শেখানোর চেষ্টা করছি। আমি কোনো মোরাল হাই গ্রাউন্ডস থেকে আপনাদের কথাটা বলছি না। কমিউনিকেশন স্টাডিজের ভেতরে থেকেই আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে আপনি যদি পরচর্চা না করেন, আপনার কমিউনিকেশনটা ইজি হবে এবং আপনার জীবনটা সহজ হবে। ওকে, সোশ্যাল কমিউনিকেশনের আরেকটা জেনারেল টিপস হচ্ছে নেগোশিয়েট অ্যান্ড নট ম্যানিপুলেট। আমরা যেটা করি, যখন কারো কাছ থেকে কাজ আদায় করতে চাই, তখন আমরা যেটা করি, ম্যানিপুলেট করি। খুব খারাপ একটা কাজ। ছোটবেলায় কীভাবে ম্যানিপুলেট করেছেন একটু যদি চিন্তা করেন। ধরেন আপনি কিছু একটা চান আপনার বাবা মার কাছ থেকে, আপনি নেগোশিয়েট করতে পারেন। সেটা না করে আপনি যদি ম্যানিপুলেট করেন, যা বাবা যদি এটা না দেয় তাহলে আমি খাবো না, অথবা পরীক্ষা দিব না, অথবা কিছু একটা উল্টাপাল্টা করে ফেলবো। আমার মনে আছে, আমার একটা ছোটবেলারই বন্ধু, সে ঈদের আগে তার পছন্দের জিন্সটা পায়নি বলে যে জিন্সটা পেয়েছে সেটা সে কেটে ফেলেছিল। তার এত রাগ, আমি খুব আশ্চর্য হয়েছিলাম। পরে সে পেয়েছিল কি না পায়নি সেটা জানি না, কিন্তু সে কাজটা করেছিল কেন? ম্যানিপুলেট করতে তার বাবা মাকে। সো যেটা হয়, একটা হচ্ছে ম্যানিপুলেট করে আদায় করা, ভয় দেখিয়ে আদায় করা, আর হচ্ছে নেগোশিয়েট করে। এরকমও তো করা যায় যে বাবা মাকে বলা যে আমি তো ভালো রেজাল্ট করেছি, এই জন্য আমাকে দিতে হবে, অথবা তুমি যদি আমাকে দাও তাহলে আমি কিন্তু আরও বেশি 2 ঘন্টা করে পড়বো। এভাবেও তো বলা যায়। এটা হচ্ছে নেগোশিয়েট করা। আর এটা হচ্ছে ম্যানিপুলেট করা, ইমোশনালি টর্মেন্ট করা, মানে মানসিকভাবে যন্ত্রণা তৈরি করে কিছুটা আদায় করা। সো যখনই কারোর সাথে কমিউনিকেট করবেন, কিছু যদি আপনার আদায় করতে হয়, কাউকে মানসিক যন্ত্রণা দিয়ে
কিছু আদায় করবেন না, আসলে হয়তো পাবেন না। যদি পেয়েও যান, সেটা আপনিও এনজয় করবেন না, যিনি দিচ্ছেন তিনিও আসলে খুব সুন্দর মনে দিচ্ছেন না। নেগোশিয়েট করাটা শিখতে হবে। নেগোসিয়েশন উপর আমাদের একটা লেকচারও আছে, সেটাও দেখে নেবেন। সোশ্যাল কমিউনিকেশনের আরেকটা পয়েন্ট যেটা আমরা অনেক সময় ভুলে যাই, যে কীভাবে প্রতিবাদ করতে হয়, এটাও কিন্তু শিখতে হবে। অনেকে আমরা আছি, আমরা স্বভাবগতভাবেই আমরা ভীতু প্রকৃতির, আমরা কোনো কিছুতেই প্রতিবাদ করি না। আমরা প্রতিবাদ করি না কারণ আমাদের কিছুটা হারানোর ভয় থাকে, অথবা কোনো একটা পানিশমেন্ট আসবে সেটার ভয় থাকে। এই কারণে আমরা কোনো কিছুর প্রতিবাদ করি না হয়তো, কিন্তু প্রতিবাদ করতে হয়। আবার অনেকে আছে একটু বেশি প্রতিবাদ করেন, তারা প্রতিবাদ করে অ্যাড্রেনালিন রাশ পান, তারা এরকম সিচুয়েশন এর পেছনে ঘোরেন যেখানে আসলে প্রতিবাদ করার সুযোগ হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। দেখবেন যে রাস্তায় কোনো একটা ঝামেলা হয়েছে দুজনের মাঝে, কেউ কেউ বলে গাড়ি ঘোরাও, চলে যায় অন্যদিকে, ওদিকে মারামারি হতে পারে। আবার কেউ থামাতো, দেখি তো কি হয়, যে একটু আমিও একটা দুইটা ঘুষি দিয়ে আসি। এরকম ঘটনা কিন্তু আপনি দেখেছেন। দু রকমের মানুষ। এক ধরনের মানুষ এরকম সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে চায়, যারা কোনো প্রতিবাদ করতে চায় না, হয়তো ওখানে কিছু একটা হচ্ছে যেটার প্রতিবাদ করা উচিত। আবার আরেক ধরনের মানুষ আছে, একদম যতটুকু প্রতিবাদ দরকার তার চেয়েও বেশি কিছু করতে চায়, প্রতিবাদ করতে যে একদম মারামারি হাতাহাতি করে ফেলে। সো দুটোর একটাও ভালো না। আমাদের বুঝতে হবে কখন প্রতিবাদ করতে হবে এবং কখন প্রতিবাদ করব না, আর প্রতিবাদ করলে কিভাবে প্রতিবাদটা করব। এখন এটা এত ব্রড একটা টপিক এবং এত সেন্সিটিভ টপিক যে আমি আপনাদের আসলে সব ধরনের উদাহরণ দিয়ে বোঝাতে পারবো না। আমি আপনাদের জেনারেল কিছু কথা বলে বোঝাতে চাই যে প্রতিবাদ করাটাও সোশ্যাল কমিউনিকেশনের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। প্রতিবাদ আমরা করব, অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়াবো, কিন্তু এমনভাবে দাঁড়াবো না যে আমার নিজের এবং আমার পরিবারের ক্ষতি হয়। এটা হচ্ছে প্রথম কথা। কারণ আমার কোনো অধিকার নেই বোকার মতো প্রতিবাদ করে আমি এবং আমার ভালোবাসার মানুষের ক্ষতি ডেকে আনা। অ্যাট দ্য সেম টাইম আমি যদি সবসময় এই কথাটাই চিন্তা করি, আমি তো আসলে প্রতিবাদই করছি না, আমি কিছুর বিরুদ্ধে দাঁড়াচ্ছি না, আমি সমাজের কোনো অনাচারের বিরুদ্ধে দাঁড়াচ্ছি না। সো আপনাকে নিজেকেই ডিসিশন নিতে হবে কখন প্রতিবাদটা করব, কতটুকু প্রতিবাদটা করব, এবং আমি যেন বুদ্ধিমত্তার সাথে প্রতিবাদ করি। আর এই কথাতেই আজকের লাস্ট টিপসে আমি চলে আসলাম, বিতর্কে জড়াবো কি জড়াবো না। এই প্রশ্নের উত্তরটা আসলে এক একজন এক একভাবে দেবেন। যেরকম প্রতিবাদ করার ক্ষেত্রে বললাম, কিছু মানুষ বেশি প্রতিবাদ করেন, কিছু মানুষ একদমই করেন না। বিতর্কটাও কিন্তু একই রকম। কেউ বিতর্কে জড়াতে ভালোবাসেন, অনেকের কাছে এটা পাস টাইম, এন্টারটেইনমেন্ট। আবার কেউ ভাই আমি ভালো থাকতে চাই, বিতর্ক থেকে দূরে থাকতে চাই। আপনি বিতর্ক ভালোবাসেন কি দূরে থাকতে চান সেটা আপনার ব্যাপার, কিন্তু কিভাবে বিতর্কে জড়াবেন সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। বিতর্কে যখন জড়াবো, শ্রদ্ধার সাথে বিতর্কে জড়াবো। সবসময় মনে রাখতে হবে আমি জানি, আমি ঠিক। এইভাবে যদি আমি সবসময় বিতর্কে জড়াই, তাহলে আসলে আমার মানসিক বৃদ্ধি এক জায়গায় আটকে গেছে। যেই মুহূর্তে আপনি ভাববেন যে আপনি পৃথিবীর সবকিছু বুঝে ফেলেছেন, যার সাথে বিতর্কে জড়াচ্ছেন তিনি আপনার চেয়ে একদমই কিছুই জানেন না, বোঝেন না, তাহলে কিন্তু আসলে বিতর্কে জড়ানোটা আসলে কোনো হেলথি এক্সারসাইজ হবে না। আমরা সবাই সব বিষয়ে পারদর্শী নই। আমি হয়তো 10টা বিষয়ে খুব বেশি ভালো জানি, কিন্তু যার সাথে বিতর্কে জড়িয়েছি তিনি হয়তো একটা বিষয় আমার চেয়ে বেশি জানেন। সো আমরা বিতর্কে জড়াবো, কিন্তু আমাকে এটাও মনে রাখতে হবে যে আমি যার সাথে বিতর্কে জড়াচ্ছি তার মেইন কারণটা কি। আমি কি তার ভালো চাই না আমি তার খারাপ চাই? যে আমার সাথে বিতর্কে জড়াচ্ছে তার উদ্দেশ্যটা কি? আমাকে অপমান করা, নাকি আসলে আমাদের মাঝে জ্ঞানের আদান প্রদান করে একটা ভালো জায়গায় আসা? যখন আপনার মনে হবে যে আমি বিতর্কে জড়িয়েছি এমন একজনের সাথে, একটা টক্সিক সিচুয়েশন, তিনি আসলে কখনোই এই বিতর্ক থেকে ভালো কিছু আউটকাম পেতে চান না, বিতর্কে জড়ানো উচিত না। যখন আপনি নিজেও সেই মেন্টালিটিতে থাকবেন যে না, ওই মানুষটার সাথে বিতর্কে জড়িয়েছি কিন্তু উনি আমার চেয়ে কোথাও না কোথাও হয়তো বেশি জানতেও পারেন, আমি হয়তো কিছু শিখতেও পারি, ওই মানুষটা যদি ওইভাবে চিন্তা করে, অনলি দেন বিতর্কে জড়াবেন। আদারওয়াইজ এটা আপনার জাস্ট এনার্জির ক্ষয় ছাড়া আর কিছু হবে না। সো এই ছিল আমার জীবন থেকে শেখা কিছু সোশ্যাল কমিউনিকেশন নিয়ে টিপস। এই চ্যাপ্টারের নেক্সট ক্লাসগুলোতে সোশ্যাল কমিউনিকেশনের বিভিন্ন সাব টপিক নিয়ে আমরা কথা বলবো। নেক্সট ক্লাসে আমরা শিখবো পার্সোনাল লাইফে সোশ্যাল কমিউনিকেশন কেমন হওয়া উচিত সেটা নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।